রুদ্র ভাই একটা জিনিস চাইবো, দিবে? রুদ্র শান্তভাবেই জিজ্ঞেস করে। কি? সামিয়া ধমকে বলে ফেলে। তোমাকে। রুদ্র চমকিত চোখে তাকায়। কি সব বলছিস? মাথা ঠিক আছে তোর? সামিয়া মাথা তুলে রুদ্রের চোখে চোখ রাখে। সামিয়ার চোখে পানি। আমি তোমাকে ভালোবাসি রুদ্র ভাই, সেই ছোট থেকে তোমাকে ভালোবাসি। আমি সত্যি মেঘকে তোমার পাশে সহ্য করতে পারছি না। আমি নিজেকে সামলাতে চেয়েছি, তবে পারিনি। আমি মেঘের থেকেও বেশি ভালোবাসবো তোমায়। তুমিও তো আমায় ভালোবাসো, তাই না? তার জন্যই তো সবসময় গিফট দিতে, আগলে রাখতে। মাঝে কি থেকে কি হয়ে গেল, এসব বাদ দিয়ে তুমি আমার হয়ে যাও না রুদ্র ভাই। মুহূর্তেই ঠাস শব্দে নিস্তব্ধ ছাদ আরো নিস্তব্ধ হয়ে পড়ে। সামিয়া গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে। রুদ্র বাজকণ্ঠে বলে। আজ অবধি তোকে আর পিহুকে দুই চোখে দেখিনি। পিহুর জন্য যা আনতাম তা তোর জন্য আনতাম, নিজের বোন ভেবে আগলে রাখতাম। সেসবকে তুই অন্যদিকে নিয়ে যাবি জানলে তখনই দেওয়া বন্ধ করে দিতাম। ফুস করে শ্বাস ছেড়ে বলে। চান্স দিলাম, নিজেকে শুধরে নে। সামনে আরো লাইফ পড়ে আছে। আর মেঘ আমার ওয়াইফ, সে ছাড়া দ্বিতীয় কোনো নারীর জায়গা নেই আমার জীবনে। বলেই ছাদ থেকে ধূপধাপ পায়ে নেমে যায়। এদিকে সামিয়া নিচে বসে পড়ে কাঁদছে ভীষণ। কাঁদতে কাঁদতেই বলে। আমিও তো তুমি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কথা চিন্তাও করতে পারি না। তোমাকে ভালোবেসে বেহায়াও হয়ে গেলাম। কি করব আমি এখন? ঘরে আসতেই দেখে মেঘ টেবিলে ঘুমিয়ে গেছে। দরজা লাগিয়ে এগিয়ে গিয়ে তাকে বিছানায় শোয়ায়। ভালোবাসি, ভালোবাসি বউ, অনেক অনেক বেশি ভালোবাসি। নিজেও পাশে শুয়ে মেঘের কপালে ঠোঁট ছোঁয়ায়। মেঘ ঘুমের মধ্যে ওম পেয়ে নড়ে চড়ে রুদ্রের সাথে আরও মিশে যায়। রুদ্র এই প্রথম তাকে ভালোবাসি বলল, আর সে শুনলই না বেচারি। রুদ্র সেদিন অর্ধেক রাত মেঘকে দেখতে দেখতেই কাটিয়ে দেয়। বিকেল 4টা বাজে। রুদ্র আর সাদ কাঁচা হলুদ পাঞ্জাবি গায়ে নিচে সোফায় বসে আছে বিরক্তি নিয়ে। ওপরে মেঘরা রেডি হচ্ছে, একটু পরেই সায়ানের গায়ে হলুদের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। তবে এদের শেষই হচ্ছে না। রুদ্র বিরক্ত হয়ে বলে। এই সাজগোজ বের করেছে কোন শালায়? এটা পাইলে একদম। সাদ পাশ থেকে বলে। কেউ কি জেনে শুনে নিজের বিপদ ডেকে আনে? শালা না শালারাই বের করছে। কিছুক্ষণের মধ্যেই অপেক্ষার অবসান ঘটিয়ে তারা নিচে নামে। রুদ্রের চোখ যেন অনায়াসে গিয়ে থামে তার বইয়ের উপর। হলুদ শাড়ি, নিখাত বাঙালি স্টাইলে পরা, কোমরে সুন্দর একটা বিছা লাগানো, চুল ফ্রেঞ্চ বেনি করে পাম্প করে বাঁধা, যা কোমর ছাড়িয়ে আরও নিচে নেমে এসেছে। কানে, কপালে ও হাতে গোলাপ ফুলের গহনা, যদিও আসল নয়, তবুও তার সাথে এমনভাবে মানিয়েছে যে আসল নকলের পার্থক্য খুঁজতে আসবে না কেউ। মুখে হালকা মেকআপ, ঠোঁটে কড়া খয়েরি লিপস্টিক। পিহু সামিয়াও সেম সাজছে। তবে রুদ্রের চোখ তখন শুধু মেঘের দিকে। সে যেন নতুন করে তাকে আবিষ্কার করছে, একজন নারী যাকে সে প্রতিদিন দেখে, তবু প্রতিটি মুহূর্তে নতুন রূপে চেনে। বউ তার কাছে শুধু ভালোবাসার মানুষ নয়, তার প্রতিটি উপস্থিতি যেন নিজের ভেতরের কোনো গভীর জায়গায় গিয়ে স্পর্শ করে। রুদ্র মনে মনে আওড়ায়। এই নারী আমার, আর আমি তার প্রতিটি রূপে হারিয়ে যেতে চাই। সারা জীবন নিজের কাছে রেখে তার নতুন নতুন রূপে নিজেকে ধ্বংস করতে চাই। রুদ্রকে এভাবে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সাদ ডেকে উঠল। ও ভাইয়া, যাবে না নাকি? সাদের ডাকে ধ্যান ভাঙে। রুদ্র নিজেকে সামলে নেয়। মেঘ খুশি মুখে এগিয়ে এসে জিজ্ঞেস করল। কেমন লাগছে? রুদ্র বুকে হাত রেখে হাসকি স্বরে বলল। আমার সাহেবা লাগছে। মেঘ এক হাতে মুখ ঢেকে হেসে উঠল। তারপর বাড়ির বড়দের বলে গাড়ির দিকে এগোতে লাগলো। রুদ্র মাথা চুলকে তাকিয়ে পিছু পিছু বেরিয়ে পড়ল। হঠাৎ নজর গেল মেঘের এক হাতে ফুলের গহনা নেই দেখে। ভ্রু কুঁচকে বলল। এ হাতেটা কোথায়? মেঘ আফসোস করে বলল। আর বলিয়েন না, পড়তে গিয়ে ছিঁড়ে গেছে। রুদ্র কিছু একটা ভেবে গাড়ির চাবি সাদের হাতে দিয়ে বলল। তুই ওদের নিয়ে যা, আমি মেঘকে নিয়ে আসছি। সাদ একটু অবাক হয়ে জিজ্ঞেস করল। কেন? সবাই তো একসাথে খেতে পারবে। পিহু থামিয়ে বলল। আরে গাধা, বোঝে না, একান্ত সময় কাটাতে চাচ্ছে। চল আসো তো।
বলেই সবাই গাড়িতে উঠে রওনা দিল। মেঘ রুদ্রকে জিজ্ঞেস করলো। আমরা যাব না? রুদ্র বলল। হ্যাঁ যাব, দাঁড়াও গাড়ি বের করে আসি। রুদ্র বাইক নিয়ে এসে মেঘকে নিয়ে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই পরিচিত এক ফুলের দোকানের সামনে বাইক থামালো। মেঘ আশপাশ তাকিয়ে বলল। এখানে কেন? রুদ্র মেঘের হাত ধরে দোকানের ভেতরে নিয়ে যায়। সেই একই ডিজাইনের ফুলের একজোড়া বালা বানিয়ে দিতে বলল। কিছুক্ষণ পর ছেলেটি বালা বানিয়ে এলো। মেঘ অবাক হয়ে দেখছিল, এজন্যই ওদের সঙ্গে যায়নি। বিষয়টা তার বেশ মনে ধরে। দোকানদার জিজ্ঞেস করলো। রুদ্র বলল। এখনই পড়বে। রুদ্রের কথায় দোকানদার হাত বাড়িয়ে বালার মেঘের হাতে পরিয়ে দিতে গেলে রুদ্র ধমক দিয়ে বলে। স্টপ। ছেলেটি থতমত খেয়ে রুদ্রের দিকে তাকালো। রুদ্র চোখ লাল করে ছেলেটির হাত থেকে ফুল নিয়ে টাকা দিয়ে মেঘকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল। আমার বুকে টাচ করার সাহস দ্বিতীয়বার দেখাবি না। বাইকের সামনে এসে মেঘের হাতে থাকা পুরনো বালা খুলে ফেলল। সযত্নে নিজের হাতেই নতুন বালা জোড়া লাগিয়ে দিল। মেঘ মুচকি এসে রুদ্রের এই যত্ন দেখে ভাবল, এমন কেয়ারিং স্বামী তো সবাই চায়। মনে মনে বারবার মাশাল্লাহ বলল যেন তাদের নজর না লাগে। দুই হাত নাকের সামনে এনে চোখ বন্ধ করে ফুলের ঘ্রাণ নিল। এটা আসল ফুল। রুদ্র বাইকে উঠতে গেলে মেঘ তাকে থামিয়ে দেয়। রুদ্র ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। কি হলো? হাতের ইশারা করে রাস্তার অন্য পাশের ফুচকা স্টল দেখালো। রুদ্র বলে। এখানের এসব পচা পানি খাবে? মেঘ নাক ফুলিয়ে বলে। এগুলো তো মোটেও পচা পানি না। রুদ্র বাইক সাইড করে মেঘের হাত ধরে রাস্তা পার করলো। ফুচকার দোকানে ভিড় দেখে মেঘকে পাশের কয়েকজন মেয়ের পাশে দাঁড় করিয়ে নিজে যায় আনতে। মেঘ আশপাশ ঘুরে দেখতে লাগলো। হঠাৎ পাশের মেয়েদের দিকে নজর গেলে ভ্রু কুঁচকে তাদের নজর অনুসরণ করে ফুচকার দোকানের দিকে তাকালো। মেয়েগুলো ওদিকে তাকিয়ে ফুসফুস করছে। মেঘ তাদের কথা শোনার জন্য এদিক সেদিক করে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। এক মেয়ে বলে। আরেকজন বলে। মেয়েদের কথাবার্তা শুনে মেঘের চল শক্ত হয়ে গেল। কটমট করে একবার তাদের দিকে আর একবার রৌদ্রের দিকে তাকালো। মাস্ক পরা রৌদ্রের চোখে কালো চশমা, মুখ তো দেখাই যাচ্ছিল না, তবু ওই মেয়েগুলো নজর দিচ্ছে। মেঘ রাগে ফুসফুস করছে, কিছু করতে পারছিল না। কিছুক্ষণের মধ্যে রুদ্র মেঘের কাছে এসে ফুচকার প্লেট এগিয়ে দিয়ে বলল। বাপরে, মাত্র 50 টাকার ফুচকার জন্য এতক্ষণ দাঁড়াতে হলো? মেঘ প্লেট হাতে নিয়ে একটার পর একটা মুখে দিচ্ছে আর জিদের ঠেলায় চাবাচ্ছে। কারণ পেছনের মেয়েগুলো রুদ্রকে সামনে থেকে দেখে আরও ঢংঢাং শুরু করেছে। মেঘ একটা ফুচকা রুদ্রের মুখে দিতে গিয়েও আবার পিছিয়ে নেয়। এখন মাস্ক খুললে শালিরা আরও নজর দিবে ভেবে খাওয়ার পর প্লেটটা দিতে গেলে রুদ্র এসে নিয়ে গেল। এদিকে স্যাঁচড়াগুলো এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। রুদ্র টাকা মিটিয়ে মেঘকে নিয়ে যেতে চাইল, কিন্তু মেঘ আবারও থেমে গেল। রুদ্র আবারও জিজ্ঞেস করল। কি হলো? মিষ্টি এক হাসি দিয়ে মেঘ বলল। কাপল পিক তুলবো প্লিজ, এই দিকটা সুন্দর, এখানে একটা তুলবো প্লিজ। মেঘের আবদার শুনে রুদ্র বলল। এখানে কে তুলবে? চলো শায়না বাড়িতে গিয়ে ইচ্ছে মতো তুলো। মেঘ রুদ্রের হাত ছাড়িয়ে বলল। আরে তুলবার মানুষের অভাব নাকি? আসেন আসেন বলতেই ওই মেয়েদের কাছে গিয়ে ঢং করে বলল। আপু, আমাদের একটা কাপল পিক তুলতে পারবেন? মেয়েটি ভ্রুকুচকে প্রশ্ন করে। মেঘ হেসে বলে। হ্যাঁ, আর বলিয়েন না আপু, আমার হাজবেন্ডটা অনেক রোমান্টিক। আমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তের ছবি সে তুলে রাখে। যেমন ধরো বিছানা থেকে শুরু করে। রুদ্র পাশে মেঘের কথায় হালকা কেসে ওঠে আর মেয়েগুলোর চোখ প্রায় বেরিয়ে আসার উপক্রম। মেঘ আবার বলল। এখন সে চাচ্ছে এই মুহূর্তটা ক্যাপচার করতে। প্লিজ একটু হেল্প করুন। একজন মেয়ে থমথমে হয়ে বলল। মেঘ মোবাইল বের করে দিয়ে রুদ্রকে নিয়ে একপাশে দাঁড়ালো। রুদ্র মাস্ক খুলে মেঘের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে হেসে তার দিকে তাকায়। মেঘ হেসে সামনের দিকে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে কয়েকটা ছবি তুলে নিল। মেয়েটা মোবাইল দিতেই মেঘ এগিয়ে নিয়ে নিল, সাথে কবিতার সুরে বলল। থাকিলে শরম, অন্যের জামাইয়ের দিকে তাকানোর আগেই হয়ে যাবে লজ্জায় গাল গরম। তাও যদি না হয় শরম, আমার সুন্দর হাত দিয়ে থাপড়ে
শক্ত গালকেও করে দিব নরম। বলেই রুদ্রের হাত ধরে বলল। চলুন। এদিকে রুদ্র তাজ্জব হয়ে গেল, মানে তার বউ জেলাসি থেকে এমনটা করেছে। বেশ অবাক সে, কিভাবে মুহূর্তেই কবিতাও বানিয়ে ফেললো। বাহ, কি ট্যালেন্ট। হেসে আলতো করে মেঘের হাত ধরে রাস্তা পার করে বাইকে উঠে রওনা দিল। আজকের দিনটা বেশ ফুরফুরে লাগছে। পিহুরা মাত্রই এসেছে। সায়ান এগিয়ে এসে তাদের ভেতরে নিয়ে যায়। রুদ্রের কথা জিজ্ঞেস করলে বলে আসছে। শায়ান তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সায়ানের মা আফসানা বেগম হাসি মুখে পিহু সামিয়ার সাথে গল্প জোড়েন। কিছুক্ষণ কথাবার্তার মাঝেই হঠাৎ পিহুর চোখ চলে যায় বাড়ির দ্বিতীয় তলার বারান্দার দিকে। মুহূর্তেই তার চোখ বড় হয়ে যায়, মুখ খানিকটা হাউ হয়ে যায়। ফারহান, সে এখানেই দাঁড়িয়ে মোবাইলে কিছু টাইপ করছে। কাঁচা হলুদ রঙের পাঞ্জাবির সঙ্গে সাদা প্যান্টে বেশ নজরকাড়া লাগছে, কিন্তু উনি এখানে কি করছে? পিহুর হঠাৎ শুকনো কাশি উঠে আসে। মেঘ কাশিটা বিনা নোটিসে এসে আক্রমণ করেছে। কাশতে কাশতে বেচারির অবস্থা খারাপ হয়ে যায়। সামিয়া আর আফসানা বেগম দুজনে মিলে তার পিঠে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তাও কাশি থামছে না। চিহ্নিত হয়ে সামিয়া দ্রুত উঠে দাঁড়িয়ে বলে, দাঁড়াও আপু, আমি পানি নিয়ে আসছি। সে হন্তদন্ত হয়ে ভেতরে চলে যায় পানি আনতে। সেদিকে ফারহানেরও নজর পড়ে পিহুর দিকে। তাকে এভাবে কাশতে দেখে কপাল কুঁচকে যায়। ঠিক তখন পাশ দিয়ে এক ওয়েটার জুস হাতে নিয়ে যাচ্ছিল। পিহুর কাশি দেখে সে তাড়াতাড়ি একটা গ্লাস এগিয়ে দেয়। ঠান্ডা জুস গলা ভিজাতেই কাশি থেমে আসে। পিহু স্বস্তি নিয়ে আবার চোখ তুলে বারান্দার দিকে তাকায়, কিন্তু সেখানে ফারহান নেই। সে থমকে যায়। তবে কি সে ভুল দেখেছিল? মনের ভুলই হবে হয়তো। সামিয়ার হাতে এক গ্লাস পানি নিয়ে তাড়াহুড়া করে হাঁটছে। শাড়ি পরায় স্বাভাবিকভাবে হাঁটতেও কষ্ট হচ্ছে। এক হাতে শাড়ি সামলে নিচের দিকে তাকিয়ে দ্রুত পা ফেলছে। ঠিক দরজা পেরোতে যাবে এমন সময় সামনের দিক থেকে কেউ তাড়াহুড়া করে ঢুকছে। দুজনের কেউই কাউকে খেয়াল না করায় ধাক্কা লেগে যায়। সামিয়ার মাথা গিয়ে লাগে সামনের ব্যক্তির বুকে, যার ফলে লোকটা হঠাৎ স্থির হয়ে দাঁড়িয়ে যায়। গ্লাসের পানি পুরোটা তার গায়ে পড়ে। সামিয়া দু পা পিছিয়ে সামলাতে গিয়ে গ্লাস হাত থেকে পড়ে ভেঙে যায়। ভাঙা কাঁচের কিছু টুকরো পায়ে লাগতে সামিয়া আহ বলে চিৎকার করে ওঠে। রাফান চমকে উঠে দ্রুত বলে, সরি, আসলে তাড়াহুড়ায় দেখিনি। লাগেনি তো? নিচে তাকাতেই দেখে সামিয়ার পা থেকে রক্ত বের হচ্ছে। ভরকে গিয়ে সে দ্রুত সামিয়ার হাত ধরে পাশের সোফায় বসিয়ে দেয়। একজন কাজের লোককে জায়গাটা পরিষ্কার করতে বলে নিজে ছুটে যায় উপরে। কিছুক্ষণ পর ফার্স্ট এইড বক্স নিয়ে ফিরে এসে সামিয়ার সামনে মেঝেতে বসতে বসতে বলে, আই এম এক্সট্রিমলি সরি। যেই পায়ে হাত দিতে যাবে সামিয়া সঙ্গে সঙ্গে পা সরিয়ে নিয়ে অস্বস্তি নিয়ে বলে, না না ভাইয়া, পায়ে হাত দেবেন না। হোয়াই? রাফান তাকায় সামিয়ার দিকে। সামিয়াও তাকাচ্ছিল তার দিকেই। চোখে চোখ পড়তেই দুজনেই মুহূর্তের জন্য থেমে যায়। মুগ্ধতা নিয়ে তাকিয়ে নাকি পরিচিত মনে হচ্ছে বলে তাকিয়ে বোঝাই যাচ্ছে না। সামিয়া একটু ভেবে বলে, আপনি রাফান ভাইয়া না, প্রিন্সিপাল আঙ্কেলের ছেলে? হ্যাঁ, আর তুমি সামিয়া, রাইট? সামিয়া মাথা নেড়ে হালকা হাসি দেয়। রাফান মুচকি এসে বলে, বাহ, অনেক বড় হয়ে গেছো। আগে তো খেলায় হারলে এমন কান্নাকাটি করতে। আগের কথা তোলায় সামিয়া বেশ লজ্জা পেয়ে যায়। রাফান ফের পায়ে হাত দিতে গেলে সামিয়া বলে, ভাইয়া, আমি নিজেই করে নেব। পা পরিষ্কার করতে করতে রাফান হেসে বলে, এত ফর্মালিটি করতে হবে না। শাড়ি পরে নিজে করতে পারবে নাকি? আর ভুল যেহেতু আমার, ঠিক করা আমার দায়িত্ব। সে কটন দিয়ে পরিষ্কার করে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয়। ক্ষত তেমন গভীর নয়। সামিয়া চুপচাপ রাফানের কাজ দেখছিল। হঠাৎ তার দৃষ্টি গিয়ে পড়ে রাফানের বুকে। চোখ বড় বড় হয়ে যায়, হাত চলে যায় ঠোঁটে। রাফান উঠে দাঁড়িয়ে সামিয়াকে রেস্ট নিতে বলে চলে যেতে উদ্যত হয়, কিন্তু সামিয়া তাড়াতাড়ি উঠে তার পথ আটকে দেয়। নিজের শাড়ির আঁচল দিয়ে রাফানের বাম দিকের বুকে যেখানে লিপস্টিকের দাগ লেগেছে ঘষতে শুরু করে। অপ্রত্যাশিত স্পর্শে রাফান থমকে যায়। বুকের ভেতর কেমন যেন কেঁপে ওঠে। সামিয়া একেবারে কাছে দাঁড়িয়ে দাগ মুছতে মুছতে বলে, সরি, তখন হয়তো আমার ঠোঁট থেকে লিপস্টিক লেগে গিয়েছিল।
রাফানের কোনো উত্তর না পেয়ে সামিয়া মাথা তুলে তার দিকে তাকায়। চোখে চোখ পড়তে এসে থমকে যায়। মুহূর্তেই বুঝতে পারে সে কি করছে, সরে দাঁড়ায়। রাফান নিজেকে সামলে নিয়ে বলে, সমস্যা নেই, চেঞ্জ করে নেব। বলেই সে উপরের দিকে চলে যায়। সামিয়া খানিকটা লজ্জা পেয়ে দ্রুত বেরিয়ে আসে। পিহুর কাছে গিয়ে বসতে পিহু জিজ্ঞেস করে, কই ছিল এতক্ষণ? প্রশ্নে চমকে গিয়ে সামিয়া মনে করে সে তো পানি আনতে গিয়েছিল। আবারও উঠতে উঠতে বলে, শিট, ভুলে গেছি, দাঁড়া। পিহু হাত টেনে বসিয়ে দেয়। খেয়েছি আমি, লাগবে না, বসো। এরই মধ্যে রুদ্ররাও চলে আসে। রুদ্র নতুন বউ নিয়ে এসেছে শুনে সায়ানের পরিবারের সবাই হাজির হয়। রুদ্র একে একে সবার সঙ্গে মেঘের পরিচয় করিয়ে দেয়। মেঘ পিহুদের কাছে রেখে রুদ্র তাদের বন্ধুদের দিকে চলে যায়। মেঘ বসতে বসতে হঠাৎ সামিয়ার পায়ের দিকে তাকিয়ে চমকে ওঠে। আপু, পায়ে কি হয়েছে? মেঘের প্রশ্নে পিহু তাকায় এবং সেও জিজ্ঞেস করে। সামিয়া শান্ত স্বরে বলে, একটু কেটে গেছে। পিহু তৎক্ষণাৎ বলে, বেশি কেটেছে, ব্যথা করছে? চলো বাসায় চলে যাই, এই অবস্থায় থাকতে হবে না। সামিয়া তাকে আশ্বস্ত করে বলে। আরে না, তেমন কিছু না, হালকা কেটেছে। ঠিক তখনই সুমনার গলা শোনা যায়। গেটের দিকে তাকাতেই দেখা যায় সুমনার রিক আসছে। শালা, তোর জন্য হয়েছে বেয়াদব, 10 টাকার ঝালমুড়ি খাওয়া যেত। রিক মুখটা ভোঁতা করে রেখেছে। তাদের দেখে পিহু আর মেঘ এগিয়ে যায়। কিরে, এত দেরি হলো কেন? সুমনা ফুঁসে উঠে বলে, এই খবিসের জন্য আমার 10 টাকা গেল, দেরিও হলো। রিক তেতে উঠে জবাব দেয়, তুই টাকার বেলায় তো কিপটা প্রোব্যাক্স, খাওয়া দাওয়াতেও একটু কিপটাবি করিস না কেন? মেঘ ধমকের সুরে বলে, এই, এটা বিয়ে বাড়ি, বাচ্চাদের মতো ঝগড়া বাদ দে। কি হয়েছে ঠিকঠাক করে বল। সুমনা বিরক্তি নিয়ে বলে, আমি আধা ঘন্টা ধরে তর্ক করে 70 টাকার ভাড়া 40 টাকায় নামিয়েছি। অর্ধেক রাস্তায় আসতেই এই আপদটা এসে রিক্সা থামিয়ে উঠে পড়ে। এখানে এসে ড্রাইভার 50 টাকার কমে মানছেই না, সে নাকি দুজনকে নিয়ে এসেছে। পিহু আর মেঘ কথা না বাড়িয়ে সুমনাকে টেনে স্টেজের দিকে নিয়ে যায়। তারা আগের জায়গাতেই বসে। রিক চলে যায় রুদ্রদের কাছে। হঠাৎ একদল মেয়ে এসে মেঘদের ঘিরে ফেলে। তাদের মধ্যে এক মিষ্টি দেখতে মেয়ে হাসি দিয়ে বলে, হাই আপুরা, আমি সায়ান ভাইয়ার ছোট বোন। মেঘরা তার সঙ্গে পরিচিত হয়। মেয়েটি ভীষণ মিশুক, সঙ্গে সঙ্গে বলে, চলো এখন আমাদের সঙ্গে, আমরা সবাই এখন বউয়ের বাড়ি যাচ্ছি হলুদ নিয়ে। পিহুরা উঠে তাদের সঙ্গে যায়। কিছু দূর যেতেই হঠাৎ সাদ এসে পথ আটকে দাঁড়ায়। সাদকে দেখে সুমনা মুখ ভ্যাংচায় আর সাদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে মেঘকে বলে, ভাবি, এই মিনি হাতিটাকে আমি নিয়ে যাচ্ছি, তোমার জন্য ভাইয়া অপেক্ষা করছে। আর পিহু, সামিয়া, তোরা সায়ানের কাজিনদের সঙ্গে চলে আসিস। বলে সুমনাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার হাত ধরে টেনে নিয়ে যায় সাদ। সুমনা মুষ্টামুষ্টি শুরু করলে অন্য হাতে রাখা আইসক্রিম তার দিকে এগিয়ে দিতেই চুপ হয়ে যায়। তা দেখে সাদ হতাশার শ্বাস ছাড়ে। একে কেউ খাবার দিয়ে অনায়াসে তুলে নিয়ে যেতে পারবে। গাড়িতে বসতে সে আইসক্রিম খেতে শুরু করে। সাদ বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সুমনাকে। এমনিতেই গোলুমলু শাড়িতে যেন আরও গোলগাল লাগছে। তার চোখ চলে যায় সুমনার ঠোঁটের দিকে। চারপাশে হালকা হালকা আইসক্রিম লেগে আছে। খেতে খেতে সুমনা কপট রাগ দেখিয়ে বলে, সমস্যা কি আপনার? আমাকে এখানে এনেছেন কেন? অপরিচিত মানুষদের সঙ্গে আমি যাই না। সাদ শান্ত গলায় জবাব দেয়, তো অপরিচিত লোকের দেওয়া আইসক্রিম খাচ্ছ কেন? না খেলে গলে যেত, খাবার নষ্ট করি না আমি। হঠাৎ সাদ একদম তার মুখের কাছে চলে আসে। খাওয়া থেমে যায় সুমনার। চোখ তুলে তাকাতেই দেখে সাদের মুখ খুব কাছে, চোখে মুখে যেন অন্য কিছু লেখা। সুমনা ভাবে সে হয়তো আইসক্রিম চাইবে, তাই এগিয়ে বলে, খাবে? সাদ হাসকি স্বরে ফিসফিসিয়ে বলে, তবে আইসক্রিম না, অন্য কিছু। তার ঠোঁটের দিকে সাদকে এগিয়ে আসতে দেখে সুমনার বুক ধড়ফড় করে ওঠে। শ্বাস দ্রুত হয়ে যায়। নিজেকে সরিয়ে একদম সিটের সঙ্গে ঠেসে দেয়। স্যার, কি 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 করছো? সাদ অনুরোধের সুরে বলে, প্লিজ, শুধু একবার। সুমনার শরীর শিউরে ওঠে। অনুভূতিগুলো যেন ভেতর থেকে ধাক্কা দিচ্ছে। তবু নিজেকে সামলে মাথা নিচু করে বলে, প্লিজ না,
বিয়ের আগে না? সাদ আরও কোমল স্বরে বলে। ওয়ান কিস অনলি। সুমনা মাথা নাড়িয়ে অস্বীকার করলে সাদ নিজেকে নিয়ন্ত্রণ করে জোরে ফু দিয়ে শ্বাস ছাড়ে। গাড়ি স্টার্ট দিতে দিতে বলে। বিয়েটা তাড়াতাড়ি করতে হবে। সুমনা লজ্জায় চুপসে যায়, সাদের দিকে ফিরেও তাকায় না। আর চোখে বারবার তাকাতে তাকাতে সাদ ভাবে এই প্রথম সে সুমনাকে লজ্জা পেতে দেখল। যে মেয়েটি সারাক্ষণ বাচ্চামি করে, লজ্জায় সে যে তাকে কতটা সুন্দর মানিয়েছে। এদিকে 2টা গাড়ি ফিল আপ হয়ে গেছে, সবাই উঠে পড়েছে। পিহু বেচারি জায়গা পায়নি। সেটা দেখে সামিয়া নেমে আসতে চাইলে সায়ানের এক কাজিন, যার সাথে তার ভালোই বন্ধুত্ব হয়ে গেছে, তাকে আটকে দিয়ে বলে। পিহু মাথা নাড়িয়ে সেই গাড়ির পেছনের সিটে গিয়ে বসে। অন্য গাড়িগুলো একে একে চলে যায়। সে মন খারাপ করে একা বসে ভাবছে, এই কোন ভাইয়া ফাইয়া শালা এখন আসে না কেন। হঠাৎ দরজা খোলার শব্দে তাকিয়ে দেখে ড্রাইভিং সিটে ফারহান বসছে। তখনকার মতো এখনও ভুল দেখছে ভাবে, কিন্তু তাই বলে এত কাছে দেখে যেন ভূত। সাথে সাথে চিল্লিয়ে ওঠে, আম্মু, ভূত! তার মেয়েলি চিৎকারে ফারহান চমকে পেছনে তাকায়, তারপর তাড়াতাড়ি তার মুখ চেপে ধরে। এই কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছ কেন? মানুষ দেখলে উল্টা ভাববে। মুখ চেপে ধরায় পিহু চোখ বড় বড় করে তাকায়। স্পর্শে তো মানুষই মনে হচ্ছে। কনফিউজড হয়ে সে ফারহানের হাতে একটা জোরে চিমটি কাটে। আউচ! ফারহান সাথে সাথে হাত সরিয়ে নেয়। তোমার মাথায় সমস্যা নাকি? পিহু অবাক হয়ে বলে, মানে আপনি সত্যি? কি সত্যি মিথ্যা? আপনি এখানে কি করছেন? নিজের গাড়িতে বসে কেউ এমন প্রশ্ন করলে কেমন লাগে ভেবে ফারহান বলে। আমার গাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? পিহু ভ্রু কুঁচকে বলে, কিন্তু সায়ন ভাইয়ের বিয়েতে আপনি কি করছেন? আমার ভাইয়ের বিয়েতে আমি না থাকলে কি হিরো আলম থাকবে? আর তুমি আমার গাড়িতে কি করছো? ওই গাড়িতে জায়গা হয়নি, তাই ফাহিমা আপু বলল এটাতে যেতে, কিন্তু এটা যে আপনার জানতাম না। পরক্ষণে পিহুর মুখে খুশির ভাব। তবে ভালোই হলো, কিন্তু আপনি যে সায়ন ভাইয়ার ভাই এটা তো জানতাম না। ওই ফাহিমা আপু কি আপনার বোন? নাম তো একরকম। এত প্রশ্ন শুনে ফারহান থমকে বলে, স্টপ! আমার সাথে যেতে হলে চুপচাপ যাবে, না হলে এখানেই রেখে চলে যাব। ফারহানের কথায় সাথে সাথে পিহু ঠোঁটে আঙ্গুল চেপে দেয়। লুকিং গ্লাসে সেটা দেখে ফারহান হাসি পায়, কিন্তু নিজেকে সামলে বলে। আমাকে কি ড্রাইভার মনে হয়? সামনে এসে বসো। পিহু বাধ্য মেয়ের মতো সামনে গিয়ে সিট বেল্ট লাগিয়ে নেয়। রুদ্র মেঘকে নিয়ে বাইকে করে এসেছে। গাড়ি পার করে গেট দিয়ে ঢুকতে যাবে অমনি চোখে পড়ে ফারহানের গাড়ি এসেছে। থামতেই পিহু ফারহান বেরিয়ে আসে। মেঘকে দেখে পিহু তাদের কাছে চলে আসে। পিহুকে ফারহানের সাথে দেখে রুদ্র একটু রেগে এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে বলে, এই, তুই আমার বোনকে নিয়ে কোথায় গিয়েছিলি? এত সাহস কে দিয়েছে তোর? ফারহান বিরক্ত স্বরে জবাব দেয়, আমার খেয়ে দে কাজ নাই, তোর বোনকে নিয়ে ঘুরতে যাব? সবাই ফেলে এসেছে তাই আমার সঙ্গে নিয়ে এসেছি। রুদ্র রেগে পিহুকে বলে, সামিয়া কোথায়? ওদের সাথে না আসতে বলেছিলাম, তোকে রেখে এসেছে কোন কেলে। পিহু দ্রুত বলে, ভাইয়া, আপুর দোষ নেই, জায়গা হয়নি তাই আমি এই ফারহান ভাইয়ের গাড়ি করে এসেছি। সামিয়া আপু আমার সঙ্গে আসতে চেয়েছিল। রুদ্র আর কিছু না বলে তাদের ভেতরে যেতে বলে। এগোতে নিয়ে সামনে ফারহানের থাকায় মুখে বিরক্ত নিয়ে বলে, সামনে থেকে হাট। ফারহানও বিরক্ত নিয়ে সরে গিয়ে বলে। ফুট! দুজন দিদিকে চলে যায়। মেঘ পিহুকে নিয়ে সবার সাথে দেখা করতে স্টেজের দিকে যায়। বইয়ের সাজে সারাকে ভীষণ সুন্দর লাগছে। আশপাশের সবাই ছবি তুলছে, ভিডিও করছে। মেঘ আর পিহুকে দেখে সারা ইশারা করে কাছে ডাকে, আরে তোমরা কেমন আছো? আর বলো না, এই বিয়ের সাজ নিয়ে এতক্ষণ বসে আছি, অবস্থা একদম খারাপ। রুদ্ররা আসেনি? আচ্ছা, তোমরা ভেতরে যাও। সারার সাথে কথা বলে তারা বাড়ির ভেতর গেল। সোফায় বরপক্ষের সবাই বসে আছে। রুদ্র মেঘ আর পিহুকে দেখে ইশারা করলো পাশে এসে বসতে। তারা বাধ্য মেয়ের মতো গিয়ে রুদ্রের পাশে বসে। সারার পরিবারের লোকজন তাদের আপ্যায়নে ব্যস্ত। এতক্ষণে সুমনাদের দেখা না পেয়ে মেঘ পিহুকে জিজ্ঞেস করে,
মেঘের কথায় রুদ্র পাশ থেকে বলে, আসে, মাঝপথে গিয়ে গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিল। রুদ্র আর তার বন্ধুরা মিলে হাসি ঠাট্টায় মেতে আছে। ঠিক তখনই অনু এসে হাজির। পাতা রঙা শাড়ি পরে বেশ সুন্দর লাগছে তাকে। মেঘের চোখ তার দিকেই যায়। রুদ্রকে দেখে অনু সামনে এসে মলিন হাসিতে বলে, কেমন আছিস? রুদ্র কোনো জবাব দিল না। অনু তখন মেঘের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, কেমন আছো মেঘ? মেঘও হাসি মুখে জবাব দিল, এই তো আলহামদুলিল্লাহ। আপনি? আছি একরকম। আবার বালের গাড়ি চালানো শিখেছো? পারে না চালাতে, তাও আবার চালাতে আসছে। সুমনার আগে ফুঁসে কথাটা বলতে বলতে এগোতে থাকে। সাদ অসহায় গলায় বলে, আর মেরি মা, বুঝো তো, ব্যাপারটা আমার দোষ না। রাস্তায় সংকিট জন্য টায়ার পাঞ্চার হয়েছে। কথার মাঝে হঠাৎ একটা মেয়ে এসে ধপ করে সাদের গলায় ঝুলে পড়ে। এমন দৃশ্য দেখে সুমনা থমকে দাঁড়ায়। এক হাত কোমরে দিয়ে চোখ কড়া করে তাকায়। সাদ তাড়াতাড়ি মেয়েটাকে সরিয়ে নিয়ে শুকনো ঢোক গিলে সুমনার দিকে তাকিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, খালাম্মা, আমার বউ আছে, দয়া করে দূরত্ব বজায় রাখুন। মেয়েটি আবারও সাদের গা ঘেঁষে দাঁড়িয়ে অবাক হয়ে বলে। বাকিটা শেষ করার আগে সুমনা চটে গিয়ে মেয়েটির চুল পেছন থেকে টেনে ধরে। ব্যথায় মেয়েটি চেঁচিয়ে ওঠে। সাদ শুধু গিলে গিলে তাকিয়ে থাকে, মুখ খোলে না। জানি কিছু বললেই বড়সড় বোমা ফাটবে তার উপর। সুমনা টেনে মেয়েটিকে সাদের কাছ থেকে দূরে নিয়ে এসে ছেড়ে দেয়। শোনোনি, তার একটা বউ আছে, তাও কাছে গেছো কেন? মেয়েটির আগে বলে, ও হ্যালো, আমি না, তুমি আমাদের মাঝে আসছো। আর একবার যদি সাদের আশেপাশে দেখি, ঠ্যাং ভেঙে গলায় ঝুলিয়ে দেবো। বলেই সাদের হাত ধরে টেনে বাড়ির ভেতর ঢোকে। তারপর মেঘদের দেখে তাদের পাশে গিয়ে বসে। ড্রয়িং রুমে নাস্তা চলতে চলতে ছোটদের আড্ডাও বেশ জমে উঠেছে। এক একজন মেতে আছে একে অপরের বিষয়ের খবর নেওয়ার। সারার ছোট ভাই সায়েম ফারহানকে উদ্দেশ্য করে বলে, রুদ্র ভাই তো বিয়ে করে ফেলেছে, তা আমাদের ফারহান ভাই কবে বিয়ে করবেন? ফারহান শান্ত গলায় উত্তর দেয়, তার কুরকুরানি উঠেছে তাই করেছে। আমার কুরকুরানি উঠলে ভেবে দেখব। রুদ্র ভাবলিসীন ভাবে পায়ের উপর পা তুলে বলে, কুরকুরানি উঠতে মেশিন সচল থাকা লাগে, অচল মেশিনে কি আর এত সহজে কুরকুরানি ওঠে? রুদ্রের কথা শুনে উপস্থিত সবাই হেসে ওঠে। মেয়েদের অনেকে আবার বেশ লজ্জাও পায়। ফারহান তখনও শান্তভাবে বলে, তুই কি আমার সাথে ট্রাই করে দেখেছিলি সচল না অচল? আমি কি তোর মতো ওইটা? এদের ঝগড়া দেখে মেঘ পিহুকে ফিসফিসিয়ে বলে, এদের ঝগড়া দেখলে মনে হয় 203। এত লেগে থাকে কেন? পিহু আসতে বলে, আমিও বুঝি না আসল কারণটা কি। ঝগড়াটা যেন বেশি দূর না যায় সেজন্য শান্ত হেসে বলে ওঠে, আরে এসব বাদ দাও, আগে আমাদের রফানের খবর দাও। সে তো শায়ানের বিয়ের পরপরই কনে দেখতে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই রাফানকে চেপে ধরে। কাকে দেখতে যাবে? কে সেই মেয়ে? নাম কি? রাফান মুচকি হেসে পিহুর দিকে একবার তাকিয়ে বলে, সে এমন একজন যাকে আমি ভালোবাসি। অনুভূতি অল্প দিনের হলেও এই অল্প দিনকে স্থায়ী করতে আমি শীঘ্রই তাকে আমার করে নেব। তখন সবাই দেখে নিও কে সে মেয়ে। রাফানের কথায় সবাই বেশ মুগ্ধ হয়। সাইমা পাশ থেকে দীর্ঘশ্বাস ফেলে ভাবে, সবাই নিজের ভালোবাসাকে আপন করে পাচ্ছে, শুধু আমি এক হতভাগী। এমন সময় রুদ্র সবাইকে তাড়া দেয়। বউকে হলুদ লাগিয়ে তাড়াতাড়ি যেতে হবে, বাড়িতেও তো প্রোগ্রাম আছে। তার কথায় আড্ডার ইতি টেনে সবাই একে একে বাড়ির বাগানের প্যান্ডেলের দিকে যায়। ফারহান তখনও সোফায় বসে ফোন টিপছে। সবাই বেরিয়ে গেলে পিহু আস্তে পা ফেলতে ফেলতে তার সামনে এসে দাঁড়ায়। ফারহান ভ্রু কুঁচকে তাকাতে এসে জিজ্ঞেস করে, আপনি যাবেন না, বসে আছেন যে? ফারহান উত্তর দেয়, কাজ আছে, একটু পর যাচ্ছি, তুমি যাও। কিন্তু পিহু যায় না, দাঁড়িয়ে ফারহানের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছে কোনো কথা বলবে কি বলবে না ভেবে দ্বিধায় আছে। এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফারহান ফোনে চোখ রেখে গম্ভীর গলায় বলে, কি হলো, যাও। পিহু আর না ভেবে ধপ করে বলে ফেলে, আসলেই কি আপনার মেশিনের সমস্যা?
কথা শেষ করেই সে ভোঁদল। ফারহান হঠাৎ এমন প্রশ্নে হকচকিয়ে সামনে তাকায়, কিন্তু কেউ নেই। পাশ ফিরেই দেখে শাড়ির কুচি ধরে কোনো মতে দৌড়ে বেরিয়ে যাচ্ছে পিহু। ফারহান বিড়বিড়িয়ে বলে, ভাইটার মতোই বেয়াদব হয়েছে। মেঘ আর সুমনা পিহুকে দৌড়ে আসতে দেখে বলে, কিরে, এভাবে কেন দৌড়াচ্ছিস? পিহু তাদের সামনে এসে চারপাশে তাকিয়ে বলে, না এমনি আর কি, তবে একটা জিনিস লক্ষ্য করেছিস? মেঘ আর সুমনা কপাল কুঁচকে কি বলতে পিহু বলে, রিককে দেখছি না। যেই ছেলে আমাদের পিছে আঠার মতো লেগে থাকে সেইটা এখন উধাও। ডাল মে কুছ কালা হ্যাঁ। পিহুর কথা শুনে সুমনা বলে, নেহি নেহি, পুরো ডালটাই কালা হ্যাঁ, ওই দেখ। সুমনা আঙ্গুল দিয়ে ইশারা করতেই সবাই তাকায়। স্টেজ থেকে একটু দূরে এক সাইডে রেক বসে আছে, পাশে তখনকার সেই মেয়েটি। মেয়েরা জহুরি চোখে তাকিয়ে মেঘ বলে, ওইটা ওই মেয়েটা না, ওই যে সায়ন ভাইয়ের বোন মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, তবে ওর সঙ্গে রিক কি করছে? সুমনা এগিয়ে গিয়ে বলে, চল, বেটাকে হাতে না হাতে পাকড়াও করার সময়। তোমার নামের মতোই তুমিও অনেক মিষ্টি। মিষ্টি রিকের কমপ্লিমেন্ট পেয়ে হালকা হাসে, তারপর বলে, ধন্যবাদ ভাইয়া। মিষ্টির মুখে ভাইয়া শুনে রিক তৎক্ষণাৎ বুকে হাত দিয়ে আহ করে ওঠে। মিষ্টি একটু ভরকে গিয়ে চিহ্নিত কণ্ঠে বলে, কি হয়েছে, আপনি ঠিক আছেন তো? রিক মিষ্টির দিকে তাকিয়ে বুকে হাত রেখে বলে, ভাইয়া ডেকো না, এখানে ব্যথা লাগে। তখনই কারো গলায় রিক মিষ্টি দুজনই পাশ ফিরে তাকায়। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া ডাকে ওর অ্যালার্জি আছে, তুমি বরং আঙ্কেল ডাকো। পিহুর কথায় মিষ্টি হেসে ওঠে, আর রিক পিহুদের দেখে আতকে উঠে দাঁড়ায়। এই রে, দিবে রে দিবে, এতক্ষণের সব প্রচেষ্টায় জল ঢেলে দিবে। দ্রুত বলে, তোরা এখানে কি করছিস? যা এখান থেকে, যা যা। রিকের কথায় পাত্তা না দিয়ে সুমনা বলে, তার আগে বল, তুই এখানে কি করছিস? মিষ্টি, তোমাকে কি এই রিক দ্য ফিক্ট ডিস্টার্ব করছে? মিষ্টি মাথা নেড়ে বলে, না না আপু, আমি অনেকটাই ক্লান্ত ছিলাম। উনি এসে আমার সঙ্গে একটু গল্প করছিলেন, আমার ভালোই লেগেছে। উনি অনেক ফানি। মেঘদের আর কিছু বলার সুযোগ না দিয়ে রিক নিজেই দ্রুত সেখান থেকে চলে যায়। সে যেখানে থাকুক নিজের নামে যা যা সুনাম করেছে সব কিছুর উপর কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেবে। রিককে চলে যেতে দেখে সবাই হাসি ধরে না রেখে বলে, আরে কোথায় যাচ্ছিস? আয়, আমরাও শুনি তোর মজার মজার কথা। তাদের হাসাহাসির মাঝে হঠাৎ এক মধ্যবয়সী আন্টি এসে দাঁড়ায় সামনে। মেঘের থোতনা ধরে এদিক সেদিক ঘুরিয়ে দেখে বলেই মেঘকে আর উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে পাশ থেকে একটা ছেলেকে টেনে এনে দাঁড় করায়। ছেলেটি হ্যাবলার মতো সব দাঁত বের করে হাসছে। তা দেখে মেঘ, পিহু, সুমনা তিনজনই একসঙ্গে একবার মহিলার দিকে, তারপর ছেলেটির দিকে তাকায়। মহিলাটি ছেলের সারা মুখে হাত বুলিয়ে বলে, পিহু মহিলাটির কথা মন দিয়ে শুনে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, জি না আন্টি, আপনার বাবু আসলেই বাবু। মহিলাটির গর্ভে বুক ফুলে ওঠে। মহিলাটি মেঘকে দেখে বলতেই মেঘ, পিহু, সুমনা চমকে যায়। কি, বিবাহিত বেরিকে আবার বিয়ে দিতে আসছে? তারা কিছু বলতে চায়, তার আগেই হঠাৎ কেউ বলে, হ্যাঁ আছে তো, তার পরিবারের লোক এখানে আছে, তার স্বামীও এখানে। পুরুষালী কণ্ঠে সবাই সেদিকে তাকায়। দেখে রাহুলও সঙ্গে একটি মেয়ে দাঁড়িয়ে। মহিলাটি ভ্রু কুঁচকে বলে, রাহুল মাথা নেড়ে বলে, জি আন্টি, সে বিবাহিত, সে মিসেস রুদ্র চৌধুরী। বেচারি মহিলাটার মুখটা চুপসে যায়। পরক্ষণে পিহুর দিকে ফিরে বলে, আমাদের পরিবারের মেয়েরা অতটা সস্তা না আন্টি যে যেখানে সেখানে বিয়ে ঠিক করে দেবেন। আমরা যার তার হাতে মেয়ে দেই না। রুদ্রের কথায় মহিলা চমকে উঠল। অপমানিত মুখ নিয়ে থমথমে গলা করে ছেলে নিয়ে চলে গেল। রুদ্র এসে রাহুলের পাশে দাঁড়িয়ে বলে, কাহিনি কি, দেখাই যায় না তোকে? এত ব্যস্ত হয়ে গেছিস? রাহুল হালকা হেসে বলে, আরে না, ওয়েট। পাশের মেয়েটির হাত ধরে সামনে নিয়ে এগিয়ে এসে বলে, মিট মাই ফিয়ান্সে সাফা। হাই সাফা, এই আমার বেস্ট ফ্রেন্ড রুদ্র।
রাহুল একে একে সবার সাথে সাফাকে পরিচয় করিয়ে দিল। সাফাও হাসি মুখে মেঘদের সঙ্গে গল্প শুরু করলো। রুদ্র অবাক, সেভাবে যেই ছেলেটা তার সাথে শেয়ার করে এক পা এগোতো, হাজারবার জিজ্ঞেস করত কোনো ডিসিশন নেবার আগে, সেই ছেলে জীবনের এত বড় ডিসিশন নিয়ে ফেললো অথচ সে জানেও না। সেসব ভাবনা ভুলে মেঘের হাত ধরে বলেই মেঘকে নিয়ে এগিয়ে গেল। রাহুল আর চোখে তাদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। চোখ ঘুরিয়ে সাফার দিকে তাকিয়ে ভাবে, সে কি পারবে আমার মনের ভেতরের মানুষকে ভুলিয়ে দিতে? ভালোবাসতে কি ভুলে যাওয়া সম্ভব? স্টেজে রুদ্র মেঘ বিভিন্ন পোজে ছবি তুলছে। যে কেউ তাদের দেখে বলবে অনেক হ্যাপি কাপল। মেঘ একটু ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে, তা দেখে রুদ্র তাকে নিয়ে চেয়ারে বসালো। উঠে গিয়ে ঠান্ডা পানি নিয়ে এলো। নাও এটা খাও, ভালো লাগবে। মেঘ পানিটা হাতে নিয়ে খানিকটা খেয়ে বলে, আপনার মোবাইলটা দিন তো, ছবিগুলো দেখবো। রুদ্র মোবাইল এগিয়ে দিতেই মেঘ জিজ্ঞেস করে, পাসওয়ার্ড কি? আমার একমাত্র বউয়ের নাম। মেঘ নিজের নাম দিলে ফোন খুলে গেল। সঙ্গে সঙ্গে মুখে হাসি ফুটে উঠল। গ্যালারিতে ঢুকে চোখ পড়ল একটা ফোল্ডারের নাম, আমার বোকা ফুল। নামটা চেনা মনে হলো, আগে কোথাও শুনেছিল তবে মনে পড়ছিল না। ভাবনা বাদ দিয়ে সেই ফোল্ডারে ঢুকতেই দেখা গেল তার নানা ছবিতে ভরে আছে। ঘুমন্ত ছবি থেকে শুরু করে অনেক সময়ের ছবি, যা রুদ্র লুকিয়ে লুকিয়ে তুলেছে। এমনকি গতকাল রাতের পড়ার টেবিলে ঘুমিয়ে যাওয়ারও কয়েকটা ছবি আছে। মেঘ অবাক হয়ে রুদ্রের দিকে তাকিয়ে বলল, আপনি লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলেছেন? রুদ্র ভাবলেশীন গলায় বলে, আমার বউ, আমি লুকিয়ে কেন তুলবো? তো এগুলো তো আপনি আমার আড়ালে তুলেছেন। আমার যখন ইচ্ছে হয়েছে তখনই তুলেছি, তুমি দেখোনি, তোমার ব্যর্থতা। মেঘ বুঝল এই লোকের সাথে যুক্তি করা যাবে না, তাই একটু আগের কাপল পিকগুলো দেখতে লাগলো। এর মাঝে রুদ্ররা সব ফ্রেন্ড গ্রুপ পিক তুলতে সবাইকে ডাকে। মেঘকে বলে স্টেজের দিকে এগিয়ে যায় রুদ্র। মেঘ ছবি দেখতে দেখতে হঠাৎ রুদ্রের ফেসবুক নোটিফিকেশন চোখে পড়ে। কিছু একটা ভাবনা নিয়ে ফেসবুকে ঢুকতে গেল, আবার ভাবলো অন্য কারো পার্সোনাল জিনিসে পারমিশন ছাড়া ঢোকা ঠিক হবে কিনা। মুহূর্তেই নিজেকে গালি দিল, নিজের জামাইটায় ঢুকতে পারমিশন লাগে নাকি? ফেসবুকে ঢুকে দেখলো 99+ নোটিফিকেশন। একটু আগে পাঞ্জাবি পরা ছবি আপলোড করেছে, মেয়েদের কমেন্টে ভরে গেছে। মাথাটা গরম হয়ে গেল মেঘের, ইচ্ছে মতো কয়েকটা ব্লক মারলো। তারপর মেসেঞ্জারে ঢুকে পুরো চ্যাট লিস্ট দেখলো, কেউ নেই এক্সট্রা, শুধু তার ফ্রেন্ড আর কাজিনরা। একটু শান্তি পেল, না জামাইটা লয়াল আছে। মেসেজ রিকোয়েস্টে ঢুকতেই দেখলো মেয়েদের মেসেজে ভরে গেছে। বিরক্ত হয়ে ভাবে, এগুলো আসলেই মেয়ে? আমার জামাইকেই প্রশংসা করতে কেমন কেমন লাগে। একটা একটা করে চেক করতে করতে রুদ্রের উপর রাগ উঠে যায়। বেশিরভাগ মেয়েই তাকে বিয়ের প্রপোজাল দিয়েছে, সে তো ম্যারিড, এটা জানে না। স্ট্যাটাস চেক করলো, সিঙ্গেল দাও। মেঘের রাগ সপ্তম আকাশে। রুদ্ররা পিক তুলে সবাই আবার শায়ানের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এখন বাজে 8টা। রুদ্র মেঘের কাছে এসে তাড়া দিয়ে বলে, চলো এখন বেরোবো। তবে মেঘ চুপচাপ তাকিয়ে আছে রুদ্রের দিকে। সে লক্ষ্য করতে দেখে মেঘ ঠোঁট ফুলিয়ে আছে, তা দেখে সে হাঁটু গেড়ে বসে, চিহ্নিত গলায় বলে, কি হয়েছে বউ? মেঘ আরও গাল গোল ফুলিয়ে বসে রইল। রুদ্রের মোবাইল তার দিকে এগিয়ে দিল। রুদ্র আবার জিজ্ঞেস করলো, তবে মেঘ একবারও উত্তর দিল না। আরে ভাই বলো তো কি হয়েছে, না বলে বুঝবো কেমনে? কেউ কি কিছু বলেছে, খারাপ আচরণ করেছে? মেঘ হালকা স্বরে বলল, না। তো এমন করে আছো কেন? এমনি। রুদ্র উঠে দাঁড়ায়, বুঝতে পারল জিজ্ঞেস করেও লাভ হবে না। মেঘের দিকে তাকিয়ে গলা গলিয়ে বলল, তো মুখ ফোলাবে না, নর্মাল করো ঠোঁট। মেঘ বিরক্ত হয়ে বলল, নর্মালি তো আছে। না নর্মাল নেই, ফুলে আছে। তো থাকুক, আপনার কি? আমার অনেক কিছু। মেঘ রুদ্রের দিকে তাকিয়ে বলল, কি অনেক কিছু? রুদ্র ফুস করে শ্বাস ছেড়ে মেঘের হাত ধরে বাইকের দিকে যেতে যেতে বলল, তা তুমি বুঝবে না বউ।
মেঘও রাগ করে আর জিজ্ঞেস করলো না। এবার পিহু ইচ্ছে করেই গাড়িতেই উঠল না ফারহানের সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু ফারহানের আসার নাম নেই। হাতে কয়েকটা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, এদিক সেদিক হাঁটছে। হঠাৎ এক মেয়ের সঙ্গে হালকা ধাক্কা লাগতেই হাতে থাকা ফুলগুলো পড়ে যায় নিচে। বিরক্ত হয়ে নিচু হয়ে তুলতে গেলে শাড়ির আঁচল অনেকটাই সরে যায়, কোমর স্পষ্ট হয়ে ওঠে। ফারহান গেটের দিকে যেতে যেতে দেখে পিহু এখনও সেখানে আছে, নিচু হয়ে ফুল কুড়াচ্ছে। হঠাৎ তার চোখে পড়ে সেই খোলামেলা জায়গায়। দ্রুত চোখ সরিয়ে এদিক সেদিক তাকায়। হঠাৎ দেখতে পায় কয়েকজন ছেলে সেদিকে চোখ রেখে আছে। সঙ্গে সঙ্গে চল শক্ত হয়ে বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে পিহুর কোমর পেঁচিয়ে তাকে সোজা করে দাঁড় করায়। অপ্রত্যাশিত স্পর্শে পিহু ভয় পেয়ে চমকে পাশ ফিরে তাকায়। ফারহানের চেহারা দেখে আরও বিস্মিত হয়। ফারহান রাগী স্বরে বলে, শাড়ি জায়গা মতো যদি না থাকে তাহলে পরার কি দরকার? ছেলেদের শরীর দেখাতে মজা লাগে? ফারহানের কথায় পিহু অবাক হয়ে নিজের দিকে তাকায়, দেখে পেটটা একটু বেরিয়ে গেছে। দ্রুত ঠিক করতে গিয়ে পাশের দিকে চোখ গেলে দেখে কয়েকজন ছেলে তাকিয়ে আছে। ফারহান তাদের দিকে পিহুকে আড়াল করে দাঁড়ায়। ঠিক করতেই হাত ধরে গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়ির দরজা খুলতে পিহু বসে পড়ে, যেন অবাক হওয়ার চরম পর্যায়ে। মনে মনে শুধু একটাই প্রশ্ন জাগে, উনি কি আমার খেয়াল রাখছেন? রুদ্র বাইক চালাচ্ছে আর মাঝে মাঝে মিরর দিয়ে মেঘের দিকে চোখ ছুঁড়ে দেখছে। মেঘ এখনো মুখ ফুলিয়ে রেখেছে, বারবার চোখ যায় খয়েরি রঙের আবরণ করা ঠোঁটের দিকে, যা ফুলিয়ে আছে, যেন ভীষণ টানছে। তবু নিজেকে সামলায়। তুমি কি ঠোঁট নর্মাল করবে না? আমার কিন্তু অন্য কিছু করতে মন যাচ্ছে। মেঘ হালকা মেজাজে বলে, আমার যা মনে চায় তাই করব। আপনার কি? আপনিও করুন, আপনার যা মনে চায়। মেঘের কথাটা শোনার সঙ্গে সঙ্গে রুদ্র নিরিবিলি রাস্তার একপাশে গাড়ি থামিয়ে মেঘকে নামতে বলে। মেঘ আশেপাশে দেখতে দেখতে ভয়ে ভয়ে বলে, এখানে কেন থামালেন? তার কথার মাঝে রুদ্র কোমর ধরে আলগে দিয়ে বাইকে বসিয়ে দেয় মেঘকে। হঠাৎ এমন করায় মেঘ পড়ে যাওয়ার ভয়ে রুদ্রের কলার ধরে বলে, আরে কি করছেন? পড়ে যাব। ডোন্ট ডিস্টার্ব। রুদ্রের কথায় চুপ হয়ে যায় মেঘ। তার চোখ বরাবর তাকানোর আগেই রুদ্র হঠাৎ তার অধৈর্যটা টেনে নেয়। কি হচ্ছে বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে মেঘের। মুহূর্তেই সে মোড়ামুড়ি শুরু করে। এটা দেখে বিরক্ত হয়ে রুদ্র ধমক দেয়। সমস্যা কি? মেঘ ঠোঁটে হাত দিয়ে বলে, আমার লিপস্টিক। আবার দিয়ে নেবে? বলে আবারও টেনে ধরে রুদ্র। এবার মেঘ আর নড়ে না, চুপচাপ হালকা তাল মিলাচ্ছে। কিছুক্ষণ পর রুদ্র তাকে ছেড়ে দেয়। মেঘ মাথা নিচু করে সেভাবেই বসে আছে। রুদ্র ঠোঁট মুছে শান্ত কণ্ঠে বলে, কি হয়েছে বলবে? আমি কিছু করেছি? মেঘ মাথা উঁচু নিচু করে। তা দেখে রুদ্র এক হাতে মেঘের গাল ধরে আদুরে স্বরে বলে, কি করেছি বলো, না বলে বুঝবো কিভাবে? মেঘ মিনমিনিয়ে বলে, আপনি ম্যারিড হয়েও সিঙ্গেল স্ট্যাটাস দিয়ে রেখেছেন। রুদ্রের ভ্রু কুঁচকে যায়। সামান্য এই ব্যাপার? মেঘ রুদ্রের দিকে একবার তাকিয়ে ফের বলে, এজন্য তো কত মেয়ে মেসেজ রিকোয়েস্টে বিয়ের প্রপোজাল দিয়েছে। রুদ্র জোরে হেসে ওঠে। মেঘকে নামিয়ে নিজে বাইকে বসে ইশারা করে। মেঘ উঠে বসে। বাইকে স্টার্ট দিয়ে রুদ্র বলে, আমি তো মেসেজ রিকোয়েস্ট চেকই দিই না, আর স্ট্যাটাস চেঞ্জ করার কথাও মাথায় ছিল না, তবে আজকে করে নেব। মেঘ কিছু বলে না, চুপচাপ শোনে। রুদ্র আবার বলে, কিছু হলে সাথে সাথে বলতে হয়, রাগ দেখানোর হলে দেখাবা, ছাড়ার হলে ছাড়বা, মনের ভিতর জমিয়ে রাখলে নিজেরই খারাপ লাগবে, বুঝলে বউ? মেঘ মাথা নেড়ে সায় দেয়। বাড়ির সামনে গাড়ি থামতেই শান্তকে দেখতে পায়। গাড়ি পার করে রুদ্র এগিয়ে আসে। শান্ত রুদ্রের দিকে জহুরি চোখে তাকিয়ে বলে, কি মাম্মা, লিপস্টিক পরা শুরু করছো নাকি? রুদ্র গম্ভীর কণ্ঠে বলে, লিপস্টিক পরবো কেন? ঠোঁট তো তাই বলছে। মেঘ চমকে রুদ্রের দিকে তাকায়, দেখে হালকা লিপস্টিকের দাগ আছে ঠোঁটে। রুদ্র দ্রুত হাত দিয়ে ঘষছে। শান্ত দুষ্টু হেসে যেতে যেতে বলে, ভাবি মঞ্জুলিকার ঠোঁটের মতো চটকে দিয়েছে আপনার লিপস্টিক। এ রুদ্রশালা, এভাবে ভিতরে গেলে যে কেউ অনায়াসে বলে দিবে সওয়াবের কাজের কথা।
শান্তের কথায় মেঘ লজ্জায় লাল হয়ে যায়। রুদ্রের দিকে রেগে তাকিয়ে ঠোঁটের উপর হাত দিয়ে দ্রুত বাড়ির দিকে ছুটে যায়। উদ্দেশ্য ওয়াশরুম। এদিকে রুদ্র মাথা চুলকে এগিয়ে যায়। হাতের ফুলগুলো ফারহানের দিকে বাড়িয়ে দিয়ে পিহু হাসি মুখে বলে, এই নিন। ফারহান একবার তার হাতের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। কি? ফুল। তো আমাকে দিচ্ছ কেন? পিহু নিরলসভাবে বলে দিল, বিকজ আই লাভ ইউ। এত সহজ স্বীকারোক্তি শুনে ফারহানের বুকের ভেতর হঠাৎ কেমন যেন করে উঠল। কিছুটা থমকালো, নিজেকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে। বাট আই ডোন্ট। পিহু ক্লান্ত চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, কেন? কেন আবার কি? কেন ভালোবাসেন না? আমি কি খুব খারাপ দেখতে যে আমাকে ভালোবাসা যাবে না? ফারহান শান্ত গলায় বলল, ভালোবাসার রূপ দেখে হয় না। এমনিতে তুমি দেখতে শুনতে ভালো মেয়ে, অনেক ভালো লাইফ পার্টনার পাবে। এসব বাচ্চামি বাদ দাও, তোমার ফুল লাইফ পড়ে আছে। যদি এতই ভালোই হই তাহলে আপনি আমার হয়ে যান না। ফারহান কোনো উত্তর দিল না। পিহু মন খারাপ করে পাশের সোফায় বসে রইল। বুকটা ভারী হয়ে আছে, কেমন এক অদ্ভুত চাপা ব্যথা। বেশ কিছুক্ষণ নীরবতা। ফারহান কয়েকবার আর চোখে তাকালো। মেয়েটিকে এভাবে দেখে তার মোটেও ভালো লাগছিল না, কিন্তু তার কিছু করারও নেই, সেও আটকা। আপনি কি কাউকে ভালোবাসেন? তার জন্যই কি আমাকে ফিরিয়ে দিচ্ছেন? ভাবনার ভেতর হঠাৎ পিহুর অসহায় কণ্ঠে পাশ ফিরে তাকালো। ওর চাহনি দেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমি এসব বিষয়ে কারোর সাথে কথা বলা পছন্দ করি না। তবে তুমি যেহেতু আমার প্রতি আগ্রহ দেখাচ্ছ, তাই তোমাকে সতর্ক বার্তা হিসেবেই বলছি। ভালোবাসি কিনা জানি না, তবে আমি একজনের মায়ায় পড়েছি, যা কাটিয়ে উঠতে পারছি না। আর কোনোদিন পারবো কিনা তাও জানি না। এখন এসব জেনেও তুমি আমার পিছে পড়ে থাকলে তোমারই কষ্ট হবে। পিহুর বুকের ভেতর আচমকা অসহ্য ব্যথা ছড়িয়ে পড়ল। মনে হলো কেউ বুকের ভেতর মুঠো করে কলিজা চেপে ধরেছে। ফারহান অন্য কাউকে ভালোবাসে কথাটা কানে আসতেই গলা শুকিয়ে গেল, মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে। তবুও জানতে ইচ্ছে করলো কে সেই ভাগ্যবতী। ছলো ছলো চোখে কাপা ঠোঁটে বহু কষ্টে জিজ্ঞেস করলো, কে সে? সে কি অনেক সুন্দর? ফারহানের ভঙ্গিমায় পরিবর্তন এলো। এতক্ষণের গম্ভীর শক্ত মুখে মলিনতার ছাপ পড়ে। শান্ত গলায় বলে, দেখিনি কখনো। পিহুর ভাবভঙ্গি বদলে যায়, চোখ মুখ কুঁচকে অবাক হয়ে বলে, কি বলছেন? ভালোবাসেন আর দেখেননি? ফারহান হেসে উঠল, হাসিটায় যেন কিছু লুকানো আছে। হ্যাঁ, দেখিনি। কোথায় থাকে জানি না, নামও জানি না। তবে তার মেসেজ পড়া আমার অভ্যাসে পরিণত হয়েছিল। কি সামান্য মেসেজ পড়েই কেউ প্রেমে পড়ে? তাকে ছবি দিতে বলেননি? ঠিকানা জিজ্ঞেস করেননি কোনোদিন? করেছিলাম, তবে রিপ্লাই আসেনি এখনো। হয়তো অনেক দেরি করে ফেলেছিলাম। আশায় আছি একদিন দেখবে। পিহুর মাথায় কিছুই ঢুকছিল না, কনফিউজড হয়ে বলে, যাকে চিনেনই না, এখন যার অস্তিত্ব আছে কি না জানেন না, তার জন্য অপেক্ষা করা কি বোকামি নয়? ফারহান শক্ত মুখে বলে। এত কথা বলছো কেন? মুখ বন্ধ রাখো। পিহু অসহায় চোখে তাকিয়ে বলে, কারণ আমি আপনাকে ভালোবাসি। ফারহান শান্ত কণ্ঠে বলে। কিন্তু আমি তো ভালোবাসি না। পিহু জোর করে হেসে বলে, আপনার ভালোবাসতে হবে না, শুধু আমি ভালোবাসলেই হবে। পিহু উঠে দাঁড়ায়, তপ্ত শ্বাস ছেড়ে স্টেজের দিকে হাঁটা ধরে। মুহূর্তেই মাথায় দুষ্টু বুদ্ধি আসতেই পিছু ফিরে বলে, আমি কিন্তু আপনার খারাপ মেশিন নিয়েও মেনে নিব, এমন চান্স মিস করবেন না। বলেই দ্রুত চলে যায়। ফারহান তাজ্জব বনে গেল, এই মেয়ে কি ঘুরিয়ে পেঁচিয়ে সে অক্ষম বলে গেল। মুখে ফুটে উঠল, বেয়াদব। সায়নের হলুদ মাখানোর পালা শেষ। এখন একের পর এক নাচ গান চলছে। মেয়েদের একটা গ্রুপ ডান্স হবে। মেয়েদের জোর করে মিষ্টি নিয়ে গেছে। আসলে মেঘ একেবারেই যেতে চাইছিল না রুদ্রকে না বলে। চারপাশে তাকিয়ে রুদ্রকে দেখল না। শেষমেশ সায়নের রিকোয়েস্টে আর না করেনি। প্রথম 10-12 জন মেয়ে একসাথে স্টেজে গিয়ে দাঁড়ালো। মেঘকে দেখে সায়ান শান্তরা ভাবি বলে একসাথে চিল্লিয়ে উঠল। রুদ্র তখন ফোনে কথা বলছিল। হঠাৎ তাদের চিৎকার শুনে স্টেজের দিকে তাকালো। ঠিক তখনই গান বেজে উঠল।
গানের তালে সবাই শাড়ির আঁচল মাথায় দিল। তাদের দেখে ছেলেরা শীষ বাজিয়ে উল্লাসে চেঁচিয়ে উঠল। রুদ্রের চোখ গিয়ে আটকালো সামনের সারিতে দাঁড়ানো মেঘের দিকে। সবাই একই স্টেপে নাচতে শুরু করলো। ফারহান না চাইতো বারবার পিহুর দিকেই তাকাচ্ছিল। অন্যদিকে রুদ্র মেঘের নাচে চোখ আটকে পাশে কে আছে না দেখেই তার কাঁধে ভর দিয়ে বলে, আয় হায়, কি স্মুথলি নাচছে, তাই না? পাশে ফারহান তখনও পিহুর দিকেই তাকিয়ে নাচ দেখায় মগ্ন। কাঁধে হাত কে দিল খেয়াল করেনি। ঘোর লাগা গলায় সেও বলে, আসলেই অনেক সুন্দর লাগছে। পরক্ষণে গলার স্বর বোধগম্য হতেই দুজন একসাথে মাথা ঘুরিয়ে তাকালো। চোখাচোখি হতেই তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়ালো। রুদ্র সাথে সাথে বলে, শালা লুচ্চা, মেয়েদের নাচ দেখিস? ফারহান পাল্টা বলে। এই, তুইও তো দেখছিলিস। রুদ্র ভাব নিয়ে বলে। আমি আমার বইয়েরটা দেখছিলাম। ফারহান সাথে সাথে বলে। তো আমিও আমার মুহূর্তেই মাথায় আসে কি বলতে নিছে, সাথে সাথে আটকে যায়। রুদ্র তাকে আটকাতে দেখে পাশ কেটে যেতে নিয়ে হঠাৎ এক হাত রুদ্র ফারহানের নিচ বরাবর নেয়। ফারহান হকচকিয়ে কিছুটা পেছনে যেতেই রুদ্র ডেভিল হেসে হাতটা ঘুরিয়ে কানের পাশে নিয়ে শীষ বাজিয়ে চুল ঠিক করতে করতে অন্যদিকে যায়। এদিকে ফারহান কটমট করে তাকিয়ে। ভাই বোন দুইটাই পাগল ছাগল, অসভ্য। এক বোন সারাক্ষণ চোখের সামনে ঘুরঘুর করে, এখন খালি এরই ভাবনা আসে, পাগল বানিয়ে ছাড়বে। মেঘরা নাচ শেষ করে নেমে গেল। সঙ্গে সঙ্গে আবার মিউজিক বেজে উঠল। স্টেজে উঠে এলো সাদ আর রিক। রিকের মাথায় ওড়না, সে মেয়ে সেজেছে। সবাই হইচই করে উঠল, যেন বুঝে ফেললো এখন ধামাকা আসছে। সঙ্গে সঙ্গে সবাই একসাথে আহ করে উঠল। আবারও একই উল্লাসে আহ। এবার সাদ এক হাত রিকের কোমরে দিয়ে স্টেপ শুরু করলো। একবার ডানে গিয়ে আবার দুইবার বামে যায়। আর রিক মেয়েদের মতো কোমর দুলিয়ে দুলিয়ে সাদের সাথে তাল মেলাচ্ছে। দৃশ্য দেখে এক একজন হাসতে হাসতে কুটিকুটি হয়ে যাচ্ছে। তাদের নাচ শেষ হতেই এবার সবাই মেঘ আর রুদ্রকে কাপল ডান্সের জন্য চেপে ধরে। সবার রিকোয়েস্টে রুদ্র মেঘকে নিয়ে স্টেজে ওঠে। শান্ত একটা রোমান্টিক গান বাজাতেই তারা তালে তালে নাচতে শুরু করে। কখনো পায়ে পা মিলাচ্ছে, কখনো আবার মেঘকে ঘোরাচ্ছে, কোমর টেনে কাছে নিয়ে যাচ্ছে। সবাই মুগ্ধ হয়ে দেখছে। নাচের পুরোটা সময় রুদ্র একবারও মেঘের দিক থেকে চোখ সরায়নি। আশেপাশে সবাই এসব নিয়ে বেশ মাতামাতি করছে। এদিকে সামিয়া দাঁতের দাঁত চেপে দেখছিল। হঠাৎ উঠে চলে যায় বাগানের অন্য পাশে। জায়গাটা নিরিবিলি। সে আকাশের দিকে তাকিয়ে চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। হে আল্লাহ, আমি কি তার জন্য খুব বেশি ক্ষতি করছিলাম? কেন তুমি তাকে আমার করে দিলে না? আল্লাহ হয়তো তোমার জন্য আরো ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন। হঠাৎ কারো কণ্ঠে সামিয়া চমকে পাশে তাকায়। দেখে রাফান পকেটে দুই হাত গুজে দাঁড়িয়ে আছে। সামিয়া দ্রুত চোখ মুছে নেয়। আপনি এখানে? রাফান সামান্য ইতস্ত করে বলে, সরি, আমি ইচ্ছে করে শুনিনি। এদিকে একা আসছিলে দেখে পিছু নিয়েছি। বিয়েবাড়িতে বাইরে ছেলেও আছে, বিপদ তো আর বলা যায় না। সমস্যা নেই। রাফান আরেকটু এগিয়ে এসে তার পাশে দাঁড়িয়ে বলে, যদি বলা যায় শেয়ার করতে পারো, কষ্ট শেয়ার করলে কিন্তু কষ্ট কমে। রাফানের কথায় সামিয়া ফের আকাশের দিকে তাকায়। চাঁদটা স্পষ্ট আর রাফানের চোখ সামিয়ার দিকে। চাঁদের আলো সরাসরি যেন তার মুখে এসে পড়েছে। ভীষণ স্নিগ্ধ লাগছে। সামিয়া তপ্ত শ্বাস ফেলে বলে, কাউকে ভালোবেসে তাকে হারিয়েছি, কি তাড়াতাড়ি মুভ অন করা যায়? রাফান বুঝে যায় মেয়েটার ভেতরের চাপা কষ্ট। সে শান্তভাবে বলে, অবশ্যই করা যায়। তাহলে আমি কেন পারছি না? চেষ্টা করেছো? চেষ্টা করলে সব সম্ভব। সামিয়া তার দিকে তাকিয়ে বলে, করছি তো চেষ্টা, কিন্তু ভুলতে পারছি না। কিভাবে চেষ্টা করছো? নিজের মনকে বুঝিয়ে। রাফান হালকা হেসে বলে, মনকে বোঝাতে হলে সেই তার কথাই মাথায় আসবে, তখন ভুলার বদলে আরো মনে পড়বে। সামিয়া অসহায় সুরে বলে, তো আমি কি করব? সবার সাথে বেশি বেশি সময় কাটাও, যেমন বন্ধু বা বেস্ট ফ্রেন্ডদের সাথে, যাদের সাথে মন খুলে কথা বলতে পারো। তাদের সাথে মনের ভেতরে সব কিছু শেয়ার করবে, তখন মন ফ্রেশ থাকবে, কষ্ট কমে আসবে এমনিতেই। সামিয়া ফিসফিস করে বলে, আমার তো ফ্রেন্ড নেই,
এমন শেয়ার করার কেউ নেই, কার সাথেই বা বলবো। রাফান ফট করে সামিয়ার দিকে তাকায়, মুখে তাচ্ছিল্যের হাসি তার। রাফানের ভীষণ মায়া লাগে, সে বুঝতে পারে মেয়েটা সব দিক থেকেই মারা খেয়ে বসে আছে। মনে মনে চিন্তাও হয়, এই পর্যায়ে মানুষ অনেক সময় ভুল পদক্ষেপ নিয়ে ফেলে, বিশেষ করে যারা একা একা স্ট্রাগল করে। তখনই কেউ স্টেজের ওদিক থেকে রাফানের নাম ধরে ডাক দেয়। সে আসছে বলে সামিয়াকে বলে। আমার নাম্বার সেভ করো, যখন একা লাগবে কল দিতে পারো। সামিয়া কিছু একটা ভেবে ফোনে নাম্বার তুলে নেয়, তারপর রাফান চলে যায়। মেঘকে নিয়ে রুদ্র দোতলার উদ্দেশ্যে উঠছে। চুপচাপ আসো। সায়ানের রুমে ঢুকেই দরজা লাগিয়ে দেয়, তারপর একদম মেঘের সামনে গিয়ে দাঁড়ায়। মেঘ কৌতূহলী চোখে তাকিয়ে। রুদ্র বাম হাতে করে আনা হলুদ একটু একটু করে মেঘের দুই গালে ছোঁয়ায়, তারপর গলায়। মেঘের সুরসুরি লাগতেই কেঁপে ওঠে। রুদ্রের হাত আস্তে আস্তে আরও নিচে যায়, পেট বরাবর যেতে শাড়ির ফাঁকে হাত ঢুকিয়ে পেটে হলুদ ছোঁয়ায়। মেঘ আবেশে চোখ বুজে নেয়। রুদ্র তার গাল মেঘের গালের সঙ্গে ঘষে নিজের গালে হলুদ লাগিয়ে নেয়। সেভাবেই ফিসফিস করে বলে, আমাদেরও গায়ে হলুদ হয়ে গেল। মেঘ চোখ খুলে রুদ্রের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলে। আপা মেঘ কথাটা বলার আগেই হঠাৎ পিহুর কান্না ভেসে আসে। দুজনেই হকচকিয়ে যায়। রুদ্র সাথে সাথে চিহ্নিত হয়ে হন্তদন্ত পায়ে মেঘকে ছেড়ে দরজার দিকে এগোয়। দরজা খুলে করিডোরে যেতেই মাথায় রক্ত উঠিয়ে যায়, চোখ মুখ লাল হয়ে আসে রাগে। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজছে, একটা ফুলদানি পায়, সেটাই হাতে করে এগিয়ে যায়। ডিরেক্ট গিয়ে সামনের ব্যক্তির মাথা বরাবর মার। যাও, রিকের কাছে যাও। সাদ অসহায় সুরে বলে, আরে ভাই, রিক তো ছেলে। তো নাচার সময় তো সে মেয়ে সেজেছিল, তাহলে মেয়েই হলো। তোমার সন্দেহ হলে রিককে এনে চেক দাও, ছেলে না মেয়ে। ছি। সেই কতক্ষণ ধরে সুমনা তারা কথা বলেই যাচ্ছে। শুনতে শুনতে বেচারা সাদ ত্যক্ত হয়ে অন্যদিকে তাকিয়ে নিজের এই দশা নিয়ে ভাবছে। ওইদিকে তো কোনো মেয়ে নেই, সেখানে তাকিয়ে আছো কেন? সাদ বাগানের দিকেই তাকিয়েছিল। সুমনার কথায় মাথা ফিরিয়ে বলে। এমনি সুমনা কপট রাগ দেখিয়ে বলে, ওহো, এখন তো আমি পুরনো হয়ে গিয়েছি, তাই অন্যদিকে তাকাচ্ছ। রিলেশনের শুরুর দিকে তো আমার থেকে চোখে সরতো না, এখন কি আমি দেখতে অসুন্দর হয়ে গিয়েছি? তাদের মন চাইছে নিজেকে তুলে নিজেই আছাড় মারতে। কিসের জন্য যে তাকালো, এখন এটা নিয়েও ঝগড়া করবে এই মেয়ে। তাও নিজেকে শান্ত করে বলে, আর জান, তেমন কিছু না, এমনি একটু তাকিয়েছিলাম। তুমি তো আমার চোখে এখনো মিস ওয়ার্ল্ড। হয়েছে, আমি সব বুঝি, চুপ থাকো, কথা বলবে না। সাদ ফুস করে শ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। তুমি আমার সাথে হুদাই ঝগড়া করে কি পাও, হ্যাঁ? সুমনা মুখ ঝামটা মেরে বলে, শান্তি পাই, শান্তি। সাদ আর কিছু না বলে সুমনার ডান হাত নিজের মুঠোয় নিয়ে বাড়ির ভেতরের দিকে এগোয়। তবে সুমনা হাত ধরে না, আঙ্গুল সোজা করে রেখেছে, মুখ ফুলিয়ে রেখেছে, যার মানে সে রেগে আছে। সাদ বেচারা এগোতে এগোতে বলে, প্লিজ জান, আর রাগ করো না। তোমার সাথে ঝগড়া করতে ভালো লাগে না, শান্তিতে ঘুমাতেও পারি না রাতে। সুমনা ভ্রু কুঁচকে বলে, তোমার এক্সট্রাও রাগ করলে তোমার ঘুম আসতো না? সাদের ইচ্ছে করছে চিৎকার দিয়ে কান্না করতে, নিজের মাথা নিজে ফাটাতে। এই মেয়ে কই থেকে কই নিয়ে যায়। আর কোনো উত্তর দিল না। পিহুর সামনে হঠাৎ এক 14-15 বছরের ছেলে এসে বলে। পিহু ভ্রুকুচকে কেন বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে ছেলেটি সরে যায়। পিহু উঠে ছাদের দিকে যেতে থাকে, মনে মনে ভাবছে, ভাইয়া তো কল দিয়েই ডাকতে পারতো, হয়তো মোবাইল সাথে নেই। ছাদে পা দিতেই হালকা ভয় লাগে। সব অন্ধকার। দরজার বাইরে দাঁড়িয়ে উকি দিয়ে ডাকে, ভাইয়া ডেকেছো কেন? এদিকে আসো, আমার ভেতরে যেতে ভয় করছে। কোনো সাড়া নেই। বিরক্ত হয়ে ভেতরে ঢোকে। কয়েক কদম যেতেই হঠাৎ দরজায় শব্দ হয়। ফট করে পেছনে তাকায়। চাঁদের আলোয় এক অপরিচিত মুখ ভেসে ওঠে। ছেলেটি দরজা বন্ধ করে তাতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পিহু দ্রুত এগিয়ে গিয়ে বলে, এই কি করছেন? দরজা চেপেছেন কেন? সরুন। ছেলেটি শান্ত স্বরে বলে। পিহুর বুক ধকধক করছে। এখানে সে একা, বিপদ হতে পারে। তো দরজা খুলুন, তারপর কথা বলুন।
কয়েকবার বলেও কাজ হয় না। বিরক্ত হয়ে পিহু বলে, তাড়াতাড়ি বলুন কি বলবেন। হঠাৎ ছেলেটি এগিয়ে আসে। পিহু এক কদম পিছিয়ে যায়। পিহু তৎক্ষণাৎ বলে, দেখুন ভাইয়া, আমি আপনাকে চিনি না, জানিও না, সো। টাকার গরম দেখে বিরক্ত হয়ে পিহু রেগে যায়। ও হ্যালো, টাকা আমার বাপেরও আছে, ভাইয়েরও আছে। আমি এত নিচু না যে গিফট নেওয়ার আশায় প্রেম করব। আর শোনেন, আমি আপনাকে পছন্দ করি না, আমার থেকে দূরে থাকবেন। বলেই পাশ কাটিয়ে দরজার দিকে যেতে নেয়, কিন্তু পিহুর কথায় ছেলেটি রেগে গিয়ে হাত ধরে টেনে থামায়। বলেই পিহুকে জোরে টেনে কাছে আনে। পিহু ছটফট করলেও ছাড়াতে পারে না। মেয়ে হয়ে একটা ছেলের সাথে শক্তি কি কুলায়? চিৎকার করেও লাভ নেই ভেবে বুদ্ধি খাটায়। হঠাৎ শান্ত হয়ে যায়। ছেলেটি হাসে।